আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এসএসসি পঞ্চম অধ্যায়, যেটার নাম হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। আচ্ছা, চ্যাপ্টার শুরু করার আগে একটু আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে রাসেল। আমি হচ্ছে পড়াশোনা করতেছি বুটিক্সে। আমার এসএসসি ব্যাচ ছিল 2018 আর এইচএসসি ব্যাচ ছিল হচ্ছে আমাদের 2020। যাই হোক, পরিচয় পর্ব শেষ, এতটুকুই। আমরা হচ্ছে আমাদের আজকের পড়াটা শুরু করি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে চ্যাপ্টারটা পড়বো আজকে, আমরা শুরু করতেছি রাসায়নিক বন্ধন। এখানে অনেকগুলো টপিক আছে, যোজনী আছে, রাসায়নিক বন্ধন আছে। আমরা সবার আগে দেখি যে শুধুমাত্র আজকের যে আমাদের লেকচারটা আছে, এখান থেকে আসলে আমাদের আউটপুটটা কি, ঠিক আছে? তো আউটপুটটা যদি বলি আমি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস। আজকে আমরা যতক্ষণই লেকচার দিব, এই লেকচারের মধ্যে আমরা ট্রাই করব জাস্ট একটা জিনিস ক্যাচ করার, সেটা হচ্ছে যে যোজনী। যোজনী বা ইংলিশে আমরা বলি এটাকে হচ্ছে ভ্যালেন্সি, ঠিক আছে? যদি আমাদের ক্লাস থেকে, সেটা হইতে পারে আধা ঘন্টা বা 45 মিনিট, যতটুকুই হোক না কেন, এই ক্লাস থেকে আমরা যদি যোজনী কনসেপ্টটা ক্লিয়ার হতে পারি, তাহলে আমি বলবো যে মোর দেন এনাফ। তাহলে আমাদের জাস্ট একটাই টার্গেট এবং একটাই আউটপুট, সেটা হচ্ছে যোজনী কি এবং এটা কিভাবে বের করে, এটা নিয়ে মোটামুটি একটা ধারণা নিয়ে যাওয়া। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এট দ্য ভেরি ফার্স্ট স্লাইড আমাদের আছে যেটা, সেটা হচ্ছে আমাদের বন্ধন, রাসায়নিক বন্ধন বা বন্ধন প্রকৃতি। এখন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে, ফর এক্সাম্পল একটা র্যান্ডম উদাহরণ নিই। আমাদের কাছে হাইড্রোজেন আছে আর হচ্ছে অক্সিজেন আছে। হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলেমিশে আমাদের পানি তৈরি হয়, H2O। এই জিনিসটা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে। এখন এখানে আমাদের একটা বাংলা লাইন লেখা আছে বা একটা ডেফিনিশন টাইপ লেখা আছে। কি বলা আছে? যে আকর্ষণ শক্তির মাধ্যমে। এখানে আমরা কয়েকটা কি পয়েন্ট খেয়াল করব। হ্যাঁ, এখানে আছে হচ্ছে আমাদের শক্তি বা আকর্ষণ শক্তি। আচ্ছা, যে আকর্ষণ শক্তির মাধ্যমে কোনো অণুতে দুইটা পরমাণু পরস্পর যুক্ত থাকে, তাকে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন বলি। ফর এক্সাম্পল, আমি এখানে বলতেছি, এখানে যে আমি পানিটা তৈরি করলাম, এই পানির মধ্যে আসলে অনেকগুলো পরমাণু আছে। কয়টা পরমাণু আছে? হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন কি আছে? একটা পরমাণু আছে। তাহলে আমি একটু রিপিট করি, একটা পানির অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা কি আছে? অক্সিজেন পরমাণু আছে। এখন অক্সিজেন আর হাইড্রোজেন তো এইভাবে থাকার কথা না, মানে হচ্ছে এরকম একটার সাথে একটা লেগে থাকার কথা না। এটা ছিল ফার্স্টে শুধুমাত্র H2, এখানে ছিল একটা O2। তার মানে হচ্ছে যখন আমি একটা অণু, এখানে নতুন একটা অণু তৈরি করছি H2O, এটা হচ্ছে আমাদের অক্সিজেনের এইখানে একটা হাইড্রোজেন আছে আর এইখানে হচ্ছে আমাদের আরো একটা হাইড্রোজেন আছে। এখন এইখানে যদি আমি একটু বলি যে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝখানে একটা দাগ দিছি, তাই না? এই দাগটাকে আমরা বলতেছি আসলে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। তাহলে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন, বা আমি যদি বলি এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন, এখানে আমাদের একটা বন্ধন আছে। এই বন্ধনের ভেতরে ইলেকট্রন আছে। কিভাবে ইলেকট্রন আসলে এটা আমরা পরবর্তীতে জানবো, এটা আমাদের আপাতত ইস্যু না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই যে আমরা ফার্স্টে কিন্তু বলে আসছি যে এটা কিন্তু একটা শক্তি, তাই না ভাইয়া? তাহলে শক্তি, তার মানে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা শক্তি আছে। যেমন আমি যদি বলি একটা ক্লোরিন আর হচ্ছে আরেকটা ক্লোরিন, এই দুইটা যখন একটা বন্ধন তৈরি করে, এখানে যে শক্তির পরিমাণটা থাকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি 244 কিলোজুল পার মোল। র্যান্ডম উদাহরণ দেখাচ্ছি। বা আমি যদি বলি যে আমরা হচ্ছে সবাই মিথেন দেখছি, তাই না? CH4, এই জিনিসটা দেখছি। মিথেনের মধ্যে কি আছে? কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে। এই যে রাসায়নিক বন্ধনটা আছে, এই বন্ধন CH, এই বন্ধনটা হচ্ছে আমাদের মোটামুটি 414 কিলোজুল পার মোল। যাই হোক, তাহলে আমরা মোটামুটি হয়তোবা বুঝতে পারছি। তা আমাদের এই স্লাইডটা একটু সামারি করে নিয়ে আসি। সামারি জিনিসটা কি? যে আমাদের এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা পরমাণু ছিল। এই পরমাণুগুলো হচ্ছে আমাদের একটা বন্ধন শক্তি বা একটা আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে কানেক্টেড হয়েছে। সো এই যে কানেক্টেড হয়েছে, এটাকে আমরা বলতেছি রাসায়নিক বন্ধন। আর প্রত্যেকটা রাসায়নিক বন্ধনের একটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকে? শক্তি থাকে। আচ্ছা, তারপরে আসি আমরা, কি বলতেছে আমাদের যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, আগে একটু সংজ্ঞাটা পড়ি। হ্যাঁ, কোন মৌলের যোজ্যতা স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ আছে, তার সংখ্যাকে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন বলি। আচ্ছা, এখন এই ডেফিনিশনটাকে আমরা কয়েকটা ভাগে একটু ভাগ করি। সিম্পল,
যে কোনো মৌল তো বুঝছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো মৌলের যোজ্যতা স্তরে। এখন এই যে যোজ্যতা কথাটা একটা নিউ ওয়ার্ড আমাদের কাছে, আমরা খুব সিম্পলি মনে রাখি ভাই, এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর। তাহলে যোজ্যতা স্তর কি? সর্বশেষ শক্তি স্তর। আমরা জানি যে হচ্ছে আমাদের হাইড্রোজেনে একটা শক্তি স্তর থাকে, তারপর আমরা যদি বলি নিয়নে হচ্ছে আমাদের দুইটা শক্তি স্তর থাকে, আমরা যদি বলি ফসফরাসে তিনটা শক্তি স্তর থাকে। তাহলে এই যে আমাদের শক্তি স্তর আছে, সর্বশেষ যে শক্তি স্তরটা, এটাকে হচ্ছে আমরা বলবো যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ, তার মানে কি একটা ইলেকট্রনও থাকতে পারে, একাধিক ইলেকট্রনও থাকতে পারে। ইলেকট্রন সমূহ থাকে, তার সংখ্যাকে হচ্ছে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন বলি। এখন আমরা একটা র্যান্ডম উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, আমাদের কাছে আছে হইতেছে একটা মৌল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এক্স্যাক্টলি যেটা ভাবছেন সেটাই, আমাদের এটা হচ্ছে 12। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে হচ্ছে আমরা ইলেকট্রন কনফিগারেশন করতে চাই 1s2, তারপরে হচ্ছে কোথায় যাবে? 2s এ যাবে, 2s2। তাহলে কয়টা ইলেকট্রন ফিল আপ হয়েছে আমাদের এখানে? 4টা ইলেকট্রন ফিল আপ হয়েছে। আমাদের টোটাল কয়টা লাগবে? 12টা ইলেকট্রন লাগবে। 1s 2s, তারপর কোথায় যাবে? 2p তে যাবে। তাহলে 2p এখানে আমরা কত দিলাম? 6 দিলাম। p এর মধ্যে 6টা ইলেকট্রন যায়। তারপরে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন ফিল আপ হয়েছে আমরা একটু দেখি, 2 4 আর এখানে 6, তার মানে 10টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে। তাহলে আমাদের আর 2টা ইলেকট্রন বাকি, সেটা কোথায় যাবে? 3s2। আচ্ছা, এখন এই যে 1s2 2s2 2p6 3s2, আমি যদি বলি এখানে প্রথম শক্তি স্তর কোনটা? প্রথম শক্তি স্তর কোনটা? সেটা হচ্ছে এই যে 1 যেখানে আছে, এটা হচ্ছে আমাদের কি? ফার্স্ট শেল, বা আমরা বলবো প্রথম শক্তি স্তর। তারপরে 2 নাম্বার যেখানে আছে 2s আর 2p, এই দুইটার মধ্যেই কিন্তু কি আছে? 2 আছে, যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ড শেল বা দ্বিতীয় শক্তি স্তর। আচ্ছা ভাই, আমরা একটু আগে কি জানি বলছিলাম যে যোজ্যতা স্তরটা হচ্ছে আমাদের লাস্ট শক্তি স্তর, তাই না? তাহলে এখনো কি এখানে শেষ হয়েছে? অ্যান্সার হচ্ছে না ভাই, এখনো শেষ হয় নাই। তাহলে লাস্টে আছে হইতেছে আমাদের 3s2। তাহলে এখানে আমাদের তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের থার্ড এন্ড দ্য লাস্ট শেল। ঠিক আছে, তাই এইটা হচ্ছে আমাদের লাস্ট শেল বা সর্বশেষ প্রধান শক্তি স্তর, যার কারণে এটাকে আমরা হচ্ছে মেনশন করব এখন যোজ্যতা স্তর নামে। তার মানে হইতেছে ভাই, এইটা হইতেছে যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর। এখন আমরা যদি দেখি ভাই এখানে কয়টা ইলেকট্রন আছে, এখানে হচ্ছে আমাদের 3s2, মানে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটা যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন 2। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, আচ্ছা আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে কি নেওয়া যায়? ফর এক্সাম্পল আমি নিলাম হচ্ছে ক্লোরিন হচ্ছে কত? 17। তাহলে এটা একটু আমরা করি, 1s2, তারপর 2s2 2p6, দেন হচ্ছে যাবে আমাদের 3s2, তারপরে হচ্ছে 3p। আমরা একটু গুনি আবার, হ্যাঁ, কয়টা ইলেকট্রন আছে এখানে? গেছে 2টা 4টা 10টা 12টা, তারপর হচ্ছে 3p। টোটাল কয়টা ইলেকট্রন? 17টা। তার মানে 3p তে যাবে হচ্ছে আমাদের 5টা ইলেকট্রন। এবার আসি হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি এটার মধ্যে প্রথম শক্তি স্তর কোনটা? এটা হইতেছে ফার্স্ট। সেকেন্ড শক্তি স্তর কোনটা? হোপফুলি আমরা বুঝে গেছি অলরেডি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড শক্তি স্তর। আর 3 নাম্বার স্তর হইতেছে আমাদের এটা হচ্ছে আমাদের থার্ড এন্ড দ্য লাস্ট শেল। ওকে ফাইন। তাহলে এখানে আমাদের যে কয়টা ইলেকট্রন আছে আমরা একটু দেখি। এস এর ভেতর আছে 2টা, তার মানে 2, প্লাস পি এর ভেতর আছে 5টা, তার মানে কত? 5। তাহলে এখানে হচ্ছে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। তার মানে হচ্ছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? 7। তাহলে আমি হচ্ছে কয়েকটা উদাহরণ লিখে দিই, এগুলো হচ্ছে আমরা একটু ট্রাই করব। আমি এখানে দিলাম হচ্ছে সিলিকন 14,
আরেকটা দিলাম হচ্ছে আমাদের আর্গন 18, তারপরে দিলাম হচ্ছে নাইট্রোজেন 7। আমরা এগুলো একটু বাসায় ট্রাই করব, ঠিক আছে? বাসায় আমরা হচ্ছে এগুলো SW করব, করে হচ্ছে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমরা আরো একটা উদাহরণ দেখব, একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটা উদাহরণ যে যোজ্যতা ইলেকট্রনের ক্ষেত্রে। সেটা হইতেছে যে আমরা আরো একটা স্লাইড নিয়ে নিই। এটা একটু ডিফারেন্ট টাইপ অফ, আমরা আগেরগুলো যদি কমপ্লিটলি বুঝে আসি তাহলে হচ্ছে আমরা এখানে এই উদাহরণটা দেখব। সেটা হইতেছে যে ভাই আমরা হচ্ছে এখানে নিলাম ফেরাম আয়রন, এটা হচ্ছে আমাদের 26। ওকে ফাইন, তাহলে আমরা ইলেকট্রন কনফিগারেশন করে ফেলি। ফার্স্টে যাবে হইতেছে আমাদের 1s2, দেন যাবে 2s2, তারপরে 2p6, তারপরে 3s2, 3p6। আমরা একটু ইলেকট্রন গুনি যে আমাদের ইলেকট্রন টোটাল কয়টা হয়েছে। হ্যাঁ, ইলেকট্রন টোটাল কয়টা হয়েছে? 2, 4, 10, 12, 18টা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের কয়টা লাগবে? আরো 26টা হইতে আরো 8টা ইলেকট্রন লাগবে। এখন আমরা কিন্তু পড়ে আসছি আমাদের 3rd এবং 4th চ্যাপ্টার এগুলা, যে 3p এর পর ইলেকট্রন গুলা কোথায় যেন প্রবেশ করে, এক্স্যাক্টলি 4s এ প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের 4s টা ফিল আপ করলো, 4s2 আছে। তারপরে আমাদের 20টা ইলেকট্রন ফিল আপ যেহেতু হয়েছে, তখন 3d তে কয়টা ইলেকট্রন যাবে? 3d তে 6টা ইলেকট্রন যাবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের একটু ব্যতিক্রমধর্মী দেখা যায়। এখন এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমি যদি বলি যে ভাইয়া এখানে সর্বশেষ শক্তি স্তর হইতেছে 4 নাম্বার শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর কত? 4 নাম্বার শক্তি স্তর, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে যাদের 3p এর পর কোথায় চলে গেছে? 4s এ। 3p এর পর কোথায় গেছে? 4s এ, সরি। আচ্ছা, 3p এর পর ডিরেক্টলি কোথায় চলে গেছে? 4s এ চলে গেছে। এই ধরনের মৌলগুলোর ক্ষেত্রে আমরা যখন যোজ্যতা ইলেকট্রন হিসাব করি তখন এই 3d এবং 4s এই দুইটা একসাথে হিসাব করি, যার কারণে এটা যোজ্যতা ইলেকট্রন কত হবে? 6 + 2, তাহলে হচ্ছে আমাদের 8, ঠিক আছে? একটু ডিফারেন্ট আগেরগুলোর থেকে, এটাও আমরা মনে রাখবো। ওকে ফাইন, তারপর আমরা যাই পরের স্লাইডে। যোজনী বা যোজ্যতা, যেটা আমরা একদম ফার্স্টে বলছিলাম যে এই ক্লাস থেকে আমরা যদি যোজনী কনসেপ্টটা নিয়ে যেতে পারি তাহলে ভাইয়া মোর দেন এনাফ। আচ্ছা, এখন আমরা দেখি যোজনী বা যোজ্যতা আমাদেরকে আগে ডেফিনেশন কি বলছে। আচ্ছা, এখানে বলছে যে বিভিন্ন মৌলের পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, গ্রহণ, ভাগাভাগি, অনেক কথাবার্তা লেখছে। তো এই জিনিসটাকে আমরা একটু শর্ট করে পড়ার ট্রাই করি। বিভিন্ন মৌলের পরমাণুসমূহ, ঠিক আছে, পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বর্জন, তার মানে সে একটা কাজ করতে পারে, এটা হচ্ছে 1 নাম্বার, যে ইলেকট্রন বর্জনও করতে পারে, ইলেকট্রন গ্রহণও করতে পারে, অথবা ইলেকট্রন কি করতে পারে? ভাগাভাগি করতে পারে। তাহলে ফার্স্টে যে লাইনটা আছে এটাকে আমরা একটু সামারি করে যদি নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি এরকম কিছু একটা হবে। তারপরে দেখি কি বলছে। আচ্ছা, মাধ্যমে অণু গঠন করে, তাহলে একটা অণু গঠন করার জন্য আমাদের ইলেকট্রন গ্রহণ হইতে পারে, ইলেকট্রন বর্জন হইতে পারে, ইলেকট্রন ভাগাভাগি হইতে পারে, 3টা জিনিস হইতে পারে। ওকে ফাইন। আচ্ছা, এখন অণু গঠনকালে এই যে আমাদের ইলেকট্রন বর্জন, ভাগাভাগি বা এটা হইছে, অণু গঠনকালে কোন মৌলের একটা পরমাণুর সাথে অপর পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে, ঠিক আছে? তো আমরা এটাকে একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বা ছোটবেলা থেকে পড়ে আসছে এটা বাদ, আমরা নিলাম হচ্ছে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম স্লাইডে, যে আমাদের একটা পানির অণু, একটা H2O। আমি যখন ছোট ছিলাম, মানে আমি যখন আপনাদের বয়সে ছিলাম, 9, 10-এ পড়াশোনা করতাম, তো তখন আমার মাথায় বারবার এরকম কাজ করতো যে H2 এর সাথে আমি যদি আরো একটা অক্সিজেন দিই তাহলে এটা কেন H2O2 হবে না? হ্যাঁ, বা আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, এখানে আমি আরেকটা অক্সিজেন দিলে কেন CO4 হবে না? একটা কার্বন, 4টা অক্সিজেন, ইজি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাই না? তো এই জিনিসটার অ্যান্সার হচ্ছে পরবর্তীতে আমি পাইছি কিসের মাধ্যমে? এই যোজনী পড়ার মাধ্যমে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে আমাদের H2O, এখানে আমরা কেন অলওয়েজ হইতেছে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেনে নিই, কেন এখানে 3টা, 4টা, 5টা আমরা ইচ্ছা মতো নিতে পারি না? এটার কারণটাই যোজনের মধ্যে আছে। সেটা কি? আমি যদি বলি যে অক্সিজেনের হচ্ছে ভাই 2টা হাত, সে যেভাবেই হোক না কেন সে 2টা হাতের মধ্যে দিয়ে কন্ট্যাক্ট করতে পারে অন্য কোনো পরমাণুর সাথে। আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের হাইড্রোজেনের হইতেছে একটা হাত, ঠিক আছে, বা একটা সে বন্ধন তৈরি করতে পারে। তাহলে
অক্সিজেনের সাথে এই হাতে যদি আমি একটা হাইড্রোজেন বসায় দিই, তাহলে এই যে হাইড্রোজেন এটা কানেক্ট হয়ে গেছে। আবার এই সাইডে আমি হচ্ছে আরেকটা হাইড্রোজেন বসায় দিই, হাইড্রোজেন এটার সাথে কানেক্ট হয়ে গেছে। তাহলে দেখেন একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে কানেক্ট হইতে পারছে, বা কয়টা এখানে বন্ধন তৈরি করতে পারছে? দুইটা। কেন দুইটা হয়েছে ওটা আমরা পরের হিসাব, আগে বুঝেছি দুইটা। আচ্ছা, তাহলে অক্সিজেনে যে দুইটা বন্ধন হয়েছে, যার কারণে অক্সিজেনে যোজনী আমরা বলবো অক্সিজেন অক্সিজেনের যোজনী হইতেছে 2। আবার দেখি হাইড্রোজেনের কয়টা বন্ধন হয়েছে, হাইড্রোজেনে কিন্তু মাত্র একটা বন্ধন হয়েছে। আমি যদি এখানে ডাবল দিয়ে দিতাম তাহলে কিন্তু হইতো না, হাইড্রোজেন সর্বোচ্চ একটাই বন্ধন তৈরি করতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রোজেনের যোজনী হইতেছে 1। তার মানে হইতেছে ভাই সামারি, যে একটা পরমাণু অপর যতগুলো পরমাণুর সাথে কানেক্ট হইতে পারে বা যতগুলো বন্ধন তৈরি করতে পারে সেটাকে আমরা কি বলতেছি? যোজনী হিসেবে কাউন্ট করতেছি। আচ্ছা, ঠিক আছে, এখন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, যেমন আমরা একটা র্যান্ডম একটা উদাহরণ নিই। ফর এক্সাম্পল অক্সিজেন তো দেখছি, এখানে আমরা নিলাম সালফার। আমি যদি বলি এখানে একটা মৌল আছে আমাদের, একটা যৌগ আছে H2S। সালফারের হচ্ছে আমাদের এই সাইডে একটা হাইড্রোজেন কানেক্টেড আছে, আর এই সাইডে হচ্ছে আরো একটা হাইড্রোজেন কানেক্টেড আছে। তাহলে একটা হাইড্রোজেনের কয়টা বন্ধন? একটা। তার মানে আমাদের হাইড্রোজেনের যোজনী 1। আর এই সাইডে সালফারের কয়টা বন্ধন আছে? টোটাল 2টা। তার মানে সালফারের যোজনী হইতেছে 2। এটা 2 আর এটা হইতেছে আমাদের 1। তারপর আমরা যদি আরো একটা যৌগ দেখি, ফর এক্সাম্পল আমরা নিলাম হচ্ছে এখানে FeCl3। দেখেন ফেরাম কয়টা ক্লোরিনের সাথে কানেক্ট হইতে পারছে? 3টা ক্লোরিনের সাথে। এটা যদি আমরা একটু স্ট্রাকচার বা গঠন দেখতে চাই, তাহলে এখানে দেখি, এখানে একটা ফেরাম আছে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে আমি আরেকটা ক্লোরিন বসাই দিচ্ছি। তাহলে ক্লোরিনের কয়টা বন্ধন? একটা ক্লোরিনের জন্য একটা বন্ধন, তার মানে ক্লোরিনের যোজনী 1। আর একটা ফেরামের কয়টা বন্ধন হয়েছে? 3টা বন্ধন, তার মানে ফেরামের যোজনী এইখানে কত? 3। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আপাতত আর এইদিকে না আগাই, বাকি এক্সাম্পল গুলো আমরা নিজেরা একটু ট্রাই করব। আমরা সামনের দিকে যাই। বিভিন্ন ধরনের যোজ্যতা, এখানে 2টা যোজ্যতা লেখা আছে, দেখি আমরা পড়ি কি বলছে। হাইড্রোজেন যোজ্যতা কোন মৌলের একটা পরমাণুর সাথে, আচ্ছা নিলাম, সাপোজ আমাদের কাছে একটা সালফার আছে, আমি একটা পরমাণু নিলাম, একটা পরমাণুর সাথে যতগুলা হাইড্রোজেন পরমাণু যুক্ত হইতে পারে। একটু আগে আমরা উদাহরণ দিয়ে দেখে আসছি যে সালফারের এই সাইডে একটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে, এই সাইডে একটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে। ফাইন, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাকে ওই মৌলের হাইড্রোজেন যোজ্যতা বলে। তার মানে কি, এই যে সালফারের সাথে যে 2টা হাইড্রোজেন আমি কানেক্ট করতে পারছি, তাহলে সালফারের হাইড্রোজেন যোজ্যতা কত? 2। আমরা আরো একটা উদাহরণ নেই, একটা উদাহরণ তো ভালো লাগতেছে না। সেটা হচ্ছে আমি নিলাম এখানে একটা PH3। এই PH3 কে কি বলে জানেন? এই PH3 কে বলা হয় হচ্ছে আমাদের ফসফিন। আচ্ছা, এখন ফসফরাস কয়টা হাইড্রোজেনের সাথে কানেক্ট হইতে পারছে? 3টা হাইড্রোজেনের সাথে কানেক্ট হইতে পারছে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি ফসফরাসের হাইড্রোজেন যোজ্যতা কত? 3। হোপফুলি ক্লিয়ার, ইজি জিনিস, তাই না? আচ্ছা, তারপরে বলছে ক্লোরিন যোজ্যতা কোন মৌলের একটা পরমাণুর সাথে যতগুলা ক্লোরিন পরমাণু, ওই আগেরটার মতোই। আগে আমরা বলছি একটার সাথে ভাই যতগুলা হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে বলতেছি একটার সাথে যতগুলা ক্লোরিন যুক্ত হবে। সিম্পল কাহিনী। একটু আগে আমরা একটা উদাহরণ দেখছি, তাও একটা নতুন উদাহরণ দেখি। ফর এক্সাম্পল আমি নিলাম হচ্ছে এখানে একটা বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, বেরিলিয়ামের সাথে কয়টা ক্লোরিন যুক্ত হইতে পারছে? 2টা। আচ্ছা, এখানে একটু অ্যাড করি আমি একটা কথা, যে ভাইয়া বেরিলিয়াম ক্লোরাইড 2 কেন হইলো, 3 কেন হইলো না? এই কোশ্চেনের অ্যান্সারে কিন্তু আমরা একটু পরে যাব, যে যোজনী যখন শিখে যাব তখন এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। বাট আপাতত আমরা শুধুমাত্র এক্সাম্পল গুলো দেখে যাই। যাই হোক, যেটা বলতেছিলাম, যে একটা পরমাণুর সাথে যতগুলা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে তাকে ওই মৌলের ক্লোরিন যোজ্যতা বলে। তাহলে এখানে আমরা দেখতেছি যে ভাই বেরিলিয়ামের সাথে কয়টা ক্লোরিন যুক্ত আছে? 2টা। তার মানে বেরিলিয়ামের ক্লোরিন যোজ্যতা হইতেছে কত? 2। তাহলে আমরা একটু এখানে লিখি যে ক্লোরিন যোজ্যতা হচ্ছে 2।
আমরা আরো একটা উদাহরণ নিই, ঠিক আছে? এটাই আমাদের এই স্লাইডের লাস্ট উদাহরণ। আমি নিলাম হইতেছে এখানে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম কয়টা ক্লোরিনের সাথে কানেক্ট হইতে পারছে? 2টা ক্লোরিনের সাথে। তার মানে হইতেছে ম্যাগনেসিয়ামের ক্লোরিন যোজ্যতা ক্লোরিন যোজ্যতা 2। বুঝতে পারছি? তারপরে আসি আমরা এই যে এইটা একটা ভালো জিনিস, এটা আমরা একটু মনোযোগ দিব, ঠিক আছে? এই স্লাইডটা 3টা স্টেপ দিয়ে রাখলাম। সেটা হইতেছে অক্সিজেন যোজ্যতা। কোন মৌলের একটা পরমাণুর সাথে যতগুলা অক্সিজেন যুক্ত হয় তার সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। কেন 2 দ্বারা গুণ করতে হবে আসতেছি আমরা ধীরে ধীরে। আচ্ছা, 2 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের কি বলে? অক্সিজেন যোজ্যতা বলে। এখন আমরা একটা উদাহরণ নিই, হ্যাঁ? সেটা হইতেছে কার্বন ডাই অক্সাইড। দেখেন এখানে একটা পরমাণুর সাথে মানে কার্বনের সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হয়, ভাই এখানে কয়টা অক্সিজেন যুক্ত আছে? আমি এখানে একটু লিখি, অক্সিজেন যুক্ত আছে হইতেছে আমাদের 2টা। তাহলে অক্সিজেন যা যুক্ত হয় তার সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমি যদি কার্বনের অক্সিজেন যোজ্যতা বের করতে যাই, তাহলে যতগুলা কানেক্টেড আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে 2 × 2, তার মানে এটা কত হবে? 4 হবে। আচ্ছা, তাহলে বলতেছি আমরা এখানে তার সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের অক্সিজেন যোজ্যতা বলে। এখন কেন এখানে 2 দ্বারা গুণ করা লাগছে? আমরা যদি একটু এটার স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার হয়তো আমরা এখন নিজে থেকে পারবো না, বাট আমরা দেখে রাখি পরবর্তীর জন্য। এখানে আমি স্ট্রাকচারটা লিখছি। আচ্ছা, কার্বনের সাথে দেখেন কয়টা অক্সিজেন যুক্ত আছে? 2টা অক্সিজেন যুক্ত আছে। আমরা প্রিভিয়াসলি কিন্তু একটা কথা বলছি যে অক্সিজেনের যোজনী কত হয়? 2 হয়। তার মানে এই অক্সিজেনের জন্য 2টা বন্ধন আছে, এই অক্সিজেনের জন্য 2টা বন্ধন আছে। কার্বনের কয়টা বন্ধন আছে? কার্বনের টোটাল 4টা বন্ধন আছে। কার্বনের যোজনী হচ্ছে 4। কিন্তু এখানে আমাদেরকে বলতেছে যে 2 দ্বারা গুণ করতে হবে। কেন? একটা অক্সিজেন, এই যে আমাদের একটা অক্সিজেন আছে, ও কিন্তু 2টা বন্ধন কভার করতেছে। এই অক্সিজেনটাও 2টা, এই অক্সিজেনটাও 2টা। তার মানে হচ্ছে টোটাল এখানে কয়টা বন্ধন কভার করছে? 4টা। এই জন্য আমরা বলতেছি কার্বনের অক্সিজেন যোজ্যতা 4, বা কার্বন যখন অক্সিজেনের সাথে কানেক্টেড হয় তখন টোটাল এখানে 4টা বন্ধন তৈরি করে। এটাই আমরা বলতে চাচ্ছি, ঠিক আছে? তো হোপফুলি এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার। আমরা পরের স্লাইডে যাই। ধাতু এবং অধাতুর যোজনী। আগের স্লাইডে যদি আমি এখানে 3 স্টার দেই তাহলে এখানে দেব আমরা 10 স্টার। এটাই আমাদের আজকের বলা যায় যে মেইন পড়ার জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু এখানে লিখি ফার্স্টে যে ধাতু ও অধাতুর যোজনী। ফার্স্টে আমরা ধাতু অধাতু চিনি কিনা? আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, বা না জানলে এখন থেকে জেনে নেব সিম্পলি, যে যাদের লাস্টে আমাদের আম কথাটা আছে তারা নর্মালি ধাতু হয়, এর বাইরে যে হয় না তা না, বাট এগুলো দিয়ে আমরা মনে করতে পারি। ফর এক্সাম্পল, আমি নিলাম ক্যালসিয়াম, আমি নিলাম ম্যাগনেসিয়াম, আমি নিলাম সোডিয়াম, ঠিক আছে, বেরিয়াম, রেডিয়াম, এগুলো আমাদের ধাতু। আচ্ছা, তারপরে অধাতু। অধাতু কোনগুলো আছে? পর্যায় সারণীর ডান সাইডে যে জিনিসগুলো আছে। আমি যদি বলি পর্যায় সারণীর বাম সাইডে কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোকে আমরা বলি ধাতু। আর ডান সাইডে যেগুলো আছে আমাদের হাতের ডান দিকে, যেমন ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা আমাদের অধাতু। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে ধাতুর যোজনী কিভাবে বের করব, আমরা খেয়াল রাখবো ধাতুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন ইজ ইকুয়ালস টু যোজনী। এটা কিন্তু মনে রাখি শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে, আমরা কিন্তু অধাতুর ক্ষেত্রে বা ইন জেনারেলি আমরা কিন্তু সবকিছু বলে দিই নাই যে ভাই যোজনী আর যোজ্যতা সেম, এটা বলিনি। আমরা কি বলছি যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন তখনই সেম হবে যখন এটা কি হবে? একটা ধাতু হবে। যেমন আমি যদি একটা উদাহরণ নিই,
সেটা হইতেছে আমাদের কাছে আছে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা ইলেকট্রন কনফিগারেশনটা করি 1s2, তারপর 2s2, 2p6, তারপর হচ্ছে আমাদের 3s1। এখন আমরা বলছি যে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন যা যোজনীয় সেম জিনিস, তাই না ভাই? আচ্ছা, তাহলে এখন আমরা একটা যোজ্যতা ইলেকট্রন যেন কিভাবে পড়ছিলাম যে শেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আছে ওইটাই আসলে যোজ্যতা ইলেকট্রন। তাহলে শেষ শক্তি স্তর কোনটা? 1, 2 কোনোটাই না, 3 নম্বর হইতেছে আমাদের শেষ শক্তি স্তর। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। তার মানে হচ্ছে সোডিয়ামের যোজনী 1। সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে এই যে যোজনী 1, এটা দ্বারা আসলে আমরা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম হচ্ছে সোডিয়াম যখন কোনো যৌগ তৈরি করবে বা কোনো অণু তৈরি করবে তখন সোডিয়ামের কয়টা বন্ধন থাকতে পারবে? মাত্র একটা বন্ধন থাকতে পারবে। তার মানে আমি যদি একটা উদাহরণ দেখি যে ভাই সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ আমরা সবাই খাইছি, তাই না? এই যে সোডিয়াম ক্লোরাইডটা আছে এটার আসলে সোডিয়ামের ভেতর কয়টা বন্ধন আছে? আমরা বলছিলাম সোডিয়ামের সর্বোচ্চ একটাই বন্ধন হইতে পারবে। সোডিয়াম এবং ক্লোরিনের যে মাঝখানে কয়টা বন্ধন আছে? একটা বন্ধন। আমি কিন্তু চাইলেই কখনোই কি করতে পারবো না যে এইটা লিখতে পারবো না যে ভাই সোডিয়াম ক্লোরাইড 2। এটা কেন লেখা যাবে না? এটা হচ্ছে আমাদের কেন লেখা যাবে না, কারণ সোডিয়ামের দুইটা বন্ধন হইতে পারে না। সোডিয়ামের দুইটা বন্ধন হইতে পারে না। যেমন আমি যদি বলি সোডিয়াম, এখানে ক্লোরিন দিলাম, এখানে ক্লোরিন দিলাম, কিন্তু আমরা কিন্তু বলে আসছি যে ভাই সোডিয়ামের হইতেছে আমাদের যোজনে কত হইতে পারবে? 1 হইতে পারবে। তার মানে এই জিনিসটা পসিবল হয় না। ওই যে আমি একটা কথা বলছিলাম যে ছোটবেলায় আমার কাছে মনে হইতো যে কার্বন CO4 কেন হয় না, তারপরে H2O2O3 এগুলা কেন হয় না, এই জিনিসগুলো হচ্ছে হয় না এই কারণে যে আমাদের এখানে যোজনী সবসময় ম্যাচ করে না। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমরা সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী হইতেছে 1। আমরা যদি আরো একটা স্লাইড নেই, আচ্ছা আমরা আরো একটা স্লাইডে দেখি যে এখানে আরো একটা উদাহরণ নেই। সেটা হচ্ছে আমাদের আছে সাপোজ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত? 13। ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13। তাহলে 1s2, তারপরে হচ্ছে কত? 2s2, তারপরে 2p6, 3s2, 3p1। আচ্ছা, তাহলে এখানে আমাদের যোজ্যতা ইলেকট্রন কতগুলো আছে? শেষ শক্তি স্তরে ইলেকট্রন মানে এই যে আমাদের কয়টা ইলেকট্রন আছে? 2টা, আর একটা হচ্ছে 1টা। তাহলে টোটাল ইলেকট্রন আমাদের 3টা। তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে আমাদের 3। তার মানে অ্যালুমিনিয়াম যখন ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করবে বা হচ্ছে অন্য কারোর সাথে বন্ধন তৈরি করবে তখন ম্যাক্সিমাম কয়টা বন্ধন হইতে পারবে? 3টা বন্ধন হইতে পারে। আচ্ছা, যেমন আমরা যদি দেখি যে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড ফর এক্সাম্পল, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, এখন এখানে অ্যালুমিনিয়ামের কয়টা বন্ধন হইতে পারবে? 3টা। সে একটা বন্ধন দিয়ে এই ফ্লোরিনকে ধরছে, একটা বন্ধন দিয়ে এই ফ্লোরিনকে, আরেকটা বন্ধন দিয়ে এই ফ্লোরিনকে ধরতে পারছে। তাহলে অ্যালুমিনিয়াম এর যোজনী হচ্ছে আমাদের 3। আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো একটা কথা আমি একটু অ্যাড করি। আমাদের এটা মোটামুটি গ্রুপ 1, 2 বা 13 এগুলোর জন্য মিলে। আমরা যদি আরো একটু উপরের দিকে যাই, সাপোজ হচ্ছে ফেরাম বা হচ্ছে আমি যদি বলি কোবাল্ট, তারপরে হচ্ছে আমাদের ক্যাডমিয়াম, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে কার্যকর হয় না। ঠিক আছে, তখন আমাদের কিন্তু একটু এক্সচেঞ্জ কি বলে এটাকে এক্সেপশন জিনিসগুলো চলে আসে। যাই হোক, আমাদের এই লেভেলের জন্য এতটুকুই মোর দেন এনাফ। তাহলে আমরা ধাতুরটা দেখে ফেলছি, তাই না? আমাদের অধাতুরটা এই স্লাইডে দেখি, আমরা পরিবর্তনশীল যোজনীর সাথে দেখি। এখন অধাতুর যোজনী আমরা 2 ভাবে পড়বো। প্রথমে হচ্ছে সিম্পলেস্ট, একদম সিম্পলেস্ট ওয়েটা দেখবো যে ভাই এভাবে যোজনী হয়, ইজি জিনিস, এটা আমরা দেখবো। আর এরপরে আমরা দেখবো হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে, এবং ওইটাই আমাদের বেশি কার্যকরী নিয়ম। ঠিক আছে, আমরা 2টাই দেখবো, ঠান্ডা মাথায় ইজি ভাবে বোঝা ট্রাই করি। ওকে ফাইন। তাহলে ফার্স্ট আমরা আগে ইজি ভাবে দেখি। হ্যাঁ, কি বলতেছে আমাদের যে আমি একটা অধাতু নিলাম হচ্ছে সাপোজ এখানে ক্লোরিন হচ্ছে 17। এটার ইলেকট্রন কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন সিম্পলি আমরা যেটা বলতেছিলাম যে সিম্পলেস্ট ওয়েতে, সেটা হইতেছে আমরা দেখবো যে অধাতুর ক্ষেত্রে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে 7টা ইলেকট্রন আছে। তাহলে এইটার ক্ষেত্রে
আমরা যোজনী বের করব, যোজনী বের করব হচ্ছে আমাদের 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন। তাহলে ক্লোরিনের জন্য শেষ শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন আছে 7টা। ওকে ফাইন। তাহলে এখানে আমাদের ক্লোরিনের যোজনী কত হবে, আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি। ক্লোরিনের যোজনী আসবে হচ্ছে 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন যেহেতু 7, তার মানে আসবে এখানে 1। এবার একটু খেয়াল করেন, আমরা একটু আগে যতগুলো উদাহরণ দেখছিলাম, সাপোজ একটু আগেই দেখছিলাম আমরা অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন আছে এরকম 3টা, ঠিক আছে, বা ফ্লোরিন আছে, যাই বলি না কেন। ক্লোরিনের জন্য কয়টা বন্ধন? একটা করে বন্ধন। কারণ কি? ক্লোরিনের যোজনী কত ছিল? 1 ছিল। ঠিক আছে, তাহলে আমরা এরকম আরো একটা উদাহরণ দেখার ট্রাই করি। আমরা নিলাম হচ্ছে এখানে আরো একটা মৌল, সাপোজ আছে আমাদের কাছে ফসফরাস। ফসফরাস হইতেছে 15। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কেমন? 1s2 2s2 2p6 3s2, তারপর আছে হচ্ছে আমাদের 3p3, 15টা ইলেকট্রন কাভার হয়ে গেছে। তাহলে এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব। এখানে আমরা কি অ্যাপ্লাই করব? আচ্ছা, যে যোজ্যতা ইলেকট্রন কয়টা এখানে ভাই? যোজ্যতা ইলেকট্রন হইতেছে 5টা। খুবই সিম্পল। তাহলে আমি যদি এখানে যোজনী বের করতে যাই, যোজনী হচ্ছে আমাদের এখানে 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন 5, তার মানে এখানে কত হবে? 3 হবে। মোটামুটি আমাদের যেগুলো অধাতু আসে আমরা সবগুলোই এটা দিয়ে বের করতে পারবো, মোটামুটি ভাবে ইজি। 8 মাইনাস যোজ্যতা ইলেকট্রন। তাহলে একটু আমরা এটাকে র্যাপ আপ করে নিয়ে আসি, যে ধাতুর যোজনী আমরা বের করছিলাম যে যোজ্যতা ইলেকট্রন যা থাকবে সেটাই হইতেছে আমাদের যোজনী। অধাতুর ক্ষেত্রে আমরা বলছিলাম যে যোজ্যতা ইলেকট্রন যা থাকবে ওইটা আমরা মাইনাস করব। কার থেকে মাইনাস করব? 8 থেকে মাইনাস করব। 8 থেকে মাইনাস করলে যা আসবে সেটাই হইতেছে আমাদের যোজনী। তো ফসফরাসের যোজনী 3। এবার একটা উদাহরণ দেখি। হ্যাঁ, ফসফরাস এর যোজনী আমরা কত দেখছি? 3। আর ক্লোরিন এর যোজনী হচ্ছে আমাদের কত? 1। তার মানে ফসফরাসের 3টা হাত আছে। এই যে ফসফরাস নিলাম, এখানে 3টা হাত আছে ফসফরাসের। ক্লোরিনের কয়টা হাত আছে? 1টা। তার মানে এখানে একটা ক্লোরিন বসাই, এখানে একটা ক্লোরিন বসাই, এখানে একটা ক্লোরিন বসাই, এবং এই যে যৌগটা এটা একটা অণু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু চাইলেই এখানে এরকম আরেকটা দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ হইতেছে আমাদের ফসফরাসের যোজনী 4 হয় না। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা যৌগ তৈরি করছে, এটাকে আমরা বলতেছি PCl3। এটাকে আমরা আরো বলতে পারি ফসফরাস ট্রাইক্লোরাইড, কারণ 3টা ক্লোরিন আছে। ফাইন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো বলছিলাম, তাই না? সেটা একটু দেখার ট্রাই করি। এটা বোঝার আগে, ঠান্ডা মাথায় এটা বোঝার আগে আমরা একটু বুঝি যে অরবিটাল কয়টা আছে। অরবিটাল কয়টা আছে? এখন অরবিটাল জিনিসটা কি এটা আপাতত আমরা আলোচনা না করি, এটা মোস্ট প্রবাবলি আপনারা 3rd চ্যাপ্টারে আলোচনা করে আসছেন বা পড়ে আসছেন। আমি জাস্ট একটু এতটুকু বলে দিই যে এস এর ভেতর একটা অরবিটাল থাকে, পি এর ভেতর 3টা অরবিটাল থাকে, ডি এর ভেতর 5টা অরবিটাল থাকে, এবং এফ এর ভেতর 7টা অরবিটাল থাকে। জাস্ট এতটুকু মনে রাখেন যে ভাই এস এর ভেতর একটা ঘর আছে, পি এর ভেতর 3টা ঘর আছে, ডি এর ভেতর কয়টা ঘর আছে? 5টা। এফ এর ভেতর কয়টা ঘর আছে? 7টা ঘর আছে। প্রত্যেকটা ঘরে ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন যাবে। তাহলে এস এর ভেতর যেহেতু একটা ঘর, তাহলে ইলেকট্রন কয়টা যাবে? 2টা। পি এর ভেতর যেহেতু 3টা ঘর, ইলেকট্রন কয়টা যাবে? 3 দুগুণে 6টা। ডি এর ভেতর যেহেতু 5টা ঘর, তাহলে ইলেকট্রন কয়টা যাবে? 5 দুগুণে 10টা। অ্যান্ড লাস্ট ওয়ান, এফ এর ভেতর 7টা ঘর, তার মানে ইলেকট্রন যাবে 14টা। বুঝতে পারছি? সাবাস। এবার আসি, আমরা কি যেন বলতেছিলাম একটা, তাই না? সেটা হচ্ছে যে অধাতুর যোজনী। অধাতুর যোজনী, ঠিক আছে? অধাতুর যোজনীর ক্ষেত্রে আমরা একটা জিনিস লিখবো যে শেষ শক্তি স্তরে
সিঙ্গেল ইলেকট্রন। এই যে সিঙ্গেল ইলেকট্রন কথাটাকে লিখছি, এই কথাটাকে আমাদের ভাষায়, আমাদের বইয়ের ভাষায় অনেক সময় এইটা লেখে যে বেজোড় ইলেকট্রন। এখানে খেয়াল রাখবো কথাটা কিন্তু বিজোড় না, হ্যাঁ, কথাটা কিন্তু বিজোড় না, কথাটা হচ্ছে বেজোড়, মানে জোড় না ভাই, ঠিক আছে, ডাবল না, এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন। ওকে, বুঝতে পারছি। এখন সেই শক্তি স্তরে সিঙ্গেল ইলেকট্রন যতগুলা, সেটাই হইতেছে আমাদের যোজনী। এখন একটু আগে আমরা কিন্তু দেখে আসছি একটা জিনিস, দেখে আসছি যে কি বলে এটাকে, ক্লোরিনের ক্ষেত্রে জিনিসটা দেখি, ক্লোরিন না, আমরা সাপোজ ফ্লোরিনের ক্ষেত্রে জিনিসটা দেখি। ফ্লোরিন হইতেছে 9, তাহলে এটা ইলেকট্রন কনফিগারেশন কি, 1s2, তারপর 2s2, 2p5 আছে, হ্যাঁ, 1s2, 2s2, 2p5 আছে। এবার শেষ শক্তি স্তর বলছে না, শেষ শক্তি স্তর হইতেছে আমাদের 2 নম্বর শক্তি স্তর। আচ্ছা ভাই, আমরা বুঝতে পারছি 2 নম্বর শক্তি স্তর। এখন 2 নম্বর শক্তি স্তরে আমরা যেন কি বলছিলাম, এস এর ভেতর কয়টা ঘর আছে ভাই, একটা ঘর আছে, তাহলে আমি দিলাম এই একটা ঘর, ঠিক আছে। পি এর ভেতর কয়টা ঘর আছে, পি এর ভেতর আমরা বলছিলাম যে 3টা ঘর আছে, দিলাম আমি 3টা ঘর। ওকে, ঠিক আছে। এবার ইলেকট্রন গুণেন, ইলেকট্রন কয়টা আছে, 2টা। এখানে এসে আমরা আরো একটা কথা একটু মনে করব, সেটা হচ্ছে যে ইলেকট্রন সবসময় একটি করে প্রবেশ করে। একটু টাফ লাগতেছে বোধহয়, আমরা আসলে কি লিখলাম, একবার অরবিটাল লিখলাম, একবার লিখলাম ইলেকট্রন সবসময় একটা করে প্রবেশ করে। আসলে সিম্পল জিনিস, দেখার ট্রাই করি। এখানে হচ্ছে আমাদের এস এর ভেতর ঘর একটা, অরবিটাল বাদ ঘর একটা, ইলেকট্রন কয়টা আছে, 2টা। ইলেকট্রন প্রথমে যেন কয়টা করে বসে, একটা, তাহলে আমি বসাই এখানে এই একটা ইলেকট্রন বসাইলাম, এরপরে 2টা, মানে এখানে আরো একটা ইলেকট্রন আছে, তার মানে এটা কি ডাবল ইলেকট্রন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। পি এর ভেতর কয়টা ইলেকট্রন আছে, 5টা। আমরা শুরুতে কয়টা করে যেন বসাবো, একটা করে বসাবো, তাহলে বসাই আমরা একটা, 1 2 3, তারপরে তার জায়গা নাই, তাই না। তারপরে আমরা এখানে আবার আসি, 4 5। তাহলে এবার একটু আমরা খেয়াল করি যে এই যে জিনিসটা করলাম আমরা, এখানে এখন সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে, সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে, এই যে একমাত্র সিঙ্গেল ইলেকট্রন, তার মানে হইতেছে ফ্লোরিনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী হইতেছে আমাদের 1, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা একটু আগের ইজি মেথডটা বাদ দিয়ে কেন এরকম টাফ মেথডে শিখতেছি, কারণ আমাদের কয়েকটা পরিবর্তনশীল যোজনী আছে যেগুলোর জন্য আমাদের এই মেথডটা কিন্তু মাস্ট শেখা লাগবে, ঠিক আছে। আমরা আরো একটা এক্সাম্পল দেখার ট্রাই করি, সেটা হইতেছে যে আমাদের কাছে আছে হচ্ছে এখন ধরেন ফসফরাস, ফসফরাস হচ্ছে, আচ্ছা ফসফরাস না নিই, আমরা হচ্ছে সালফার নিলাম, একবারে কঠিনটা করে ফেলি। সালফার হইতেছে 16। আচ্ছা, সালফার 16 এর আগে হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2 2s2 2p6 3s2 3p4। এইবার এই জিনিসটা আমাদের আবার একটু কাজে লাগবে। ওই যে আমরা বলছিলাম এস এর ভেতর কয়টা ঘর, এস এর ভেতর একটা, পি এর ভেতর কয়টা ঘর, 3টা, ডি এর ভেতর কয়টা ঘর, 5টা, এফ এর ভেতর কয়টা ঘর, 7টা। তাহলে এই পয়েন্টটা তো অবশ্যই আমরা খেয়াল রাখবো। আরো একটা পয়েন্ট আমরা একটু বলছিলাম, এটা একটু রিপিট করি, যে ইলেকট্রন কয়টা করে প্রবেশ করে, একটা করে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে আরো একটা নতুন কথা অ্যাড করব এখন। আচ্ছা, বিশাল একটা কথা লিখছি, হ্যাঁ, এটা একটু পরে আসতেছি, আমরা ভয় পাওয়ার কিছু নেই। সিম্পলি আগে হচ্ছে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। লাস্টে কি আছে, 3s2 3p4 আছে। আমরা আগেই বলে আসছি যে ভাই এস এর ভেতর ঘর কয়টা, একটা, পি এর ভেতর ঘর কয়টা, 3টা, হ্যাঁ। তাহলে ইলেকট্রন যেন কিভাবে প্রবেশ করে, ইলেকট্রন হচ্ছে আগে আমাদের একটা করে প্রবেশ করবে। তাহলে এস এর ভেতর 2টা, তাহলে এই 2টা দিয়ে দেন, এটা নিয়ে কোনো চিন্তা নেই, 2টা দিয়ে দিছি, ঠিক আছে। পি এর ভেতর কয়টা ইলেকট্রন, 4টা, ফার্স্টে কয়টা করে দিব, একটা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপর দিলাম আমি 4টা,
যখন জায়গা নেয় তখন আবার ফার্স্ট থেকে দেওয়া শুরু করব। তাহলে এখন আমরা বলছিলাম যে শেষ শক্তি স্তরে কতগুলা সিঙ্গেল ইলেকট্রন আছে বা বেজোড় ইলেকট্রন, নট বিজোড়, বেজোড় ইলেকট্রন আছে। তাহলে এখানে শেষ শক্তি স্তরে কয়টা বেজোড় ইলেকট্রন আছে ভাই দেখা যাইতেছে? শেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রন, বেজোড় ইলেকট্রন আছে হইতেছে আমাদের দুইটা। তার মানে সালফারের যোজনী কত? 2। সালফারের যোজনী কত কত হইতে পারে আমরা একটু এখানে লিখে রাখি যে ভাই আমরা একবার বের করছি সালফারের যোজনী কত হয়েছে? 2 হয়েছে। আচ্ছা, এবার আসি হইতেছে আমাদের ওই আগের কথাটায়। হ্যাঁ, কি বলছে আমাদের? যদি শেষ স্তরে, শেষ স্তর কই ভাই? এই যে শেষ স্তর মানে 3 নাম্বারটা, যেটা শেষ স্তরে ডাবল ইলেকট্রন থাকে, মানে হচ্ছে আমাদের জোড়া ইলেকট্রন থাকে। এখানে কি জোড়া ইলেকট্রন আছে? আছে না? এই যে আমাদের দেখেন 2টা জোড়া ইলেকট্রন আছে। ওকে ফাইন, জোড়া ইলেকট্রন থাকে বা ডাবল ইলেকট্রন থাকে এবং খালি অরবিটাল থাকে। তাহলে এখানে 2টা কন্ডিশন ভাই। একটা হইতেছে জোড়া ইলেকট্রন থাকতে হবে যেটা অলরেডি আমাদের আছে, আর একটা আমাদেরকে কি বলতেছে যে খালি অরবিটাল বা এমটি অরবিটাল। খালি অরবিটাল কই আছে? আমি যদি বলি যে 3s 3p, তারপর এখানে কি আছে? 3d আছে না? আছে না? আছে তো। ইলেকট্রন না এটা মানলাম ভাই, কিন্তু 3d তে এক্সিস্ট তো করে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি আছে? ডি এর ভেতর কিন্তু 5টা ঘর আছে। তাহলে কি আছে? খালি অরবিটাল আছে। তাহলে আবার আমি একটু কথাটাকে রিভিউ করি। সেটা হইতেছে যে যদি শেষ স্তরে 2টা কন্ডিশন, 1 নাম্বার আমাদের কি থাকতে হবে? ডাবল ইলেকট্রন থাকতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আমাদের কি থাকতে হবে? কি বলে এটাকে? খালি অরবিটাল বা এমটি অরবিটাল থাকতে হবে। তাহলে খালি অরবিটালও আছে এখানে, এখানে ডাবল ইলেকট্রন আছে, 2টা কন্ডিশন ফিল আপ করছে, তখন ইলেকট্রন গুলা কি হবে? তাহলে ইলেকট্রন জাম্প করবে। কই থেকে কই জাম্প করবে ভাই? যেখানে হচ্ছে আমাদের খালি জায়গা আছে সেখানে কি জাম্প করবে? ডাবল ইলেকট্রন গুলার থেকে একটা জাম্প করবে। তাহলে আবার একটু বলি, যেখানে খালি অরবিটাল আছে মানে ডি এর ভেতর খালি জায়গা আছে, ওইখান থেকে ইলেকট্রন গুলা, ওইখানে ইলেকট্রন গুলা যাবে কোত্থেকে যাবে? যেখানে ডাবল ইলেকট্রন আছে। তাহলে আমরা একটু এখানে দেখি যে এই 1s2 2s2 2p6 এতটুকু তো দাম নাই, এতটুকু আমরা কোনো কাজ করতেছি না। 1s2 2s2 2p6 3s2 তারপরে 3p4 আছে। তাহলে এই 3s2 কে আমরা হইতেছে 2টা ইলেকট্রন লিখলাম, আর এই যে আমাদের 3p4 যেটা, এটাকে এখন আমরা একটু চেঞ্জ করব। সেটা p এর ভেতরে কয়টা ইলেকট্রন ছিল? 4টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা এরকম ছিল না? কিন্তু আমরা বলছিলাম এখন ডি এর ভেতর কয়টা ঘর আছে? 5টা ঘর আছে অলরেডি। আচ্ছা, ডি এরটা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকি। এই যে ডি এরটা হইতেছে আমরা লাল কালি দিয়ে আঁকতেছি, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলছিলাম যে এই যে আমাদের ইলেকট্রনটা আছে ভাই, এই যে এই ইলেকট্রনটা, এই যে এই সেকেন্ড ইলেকট্রনটা, এইটা হইতেছে আমাদের কি হবে? এই যে সেকেন্ড যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা হইতেছে আমাদের কোথায় চলে যাবে? এখন আমাদের খালি অরবিটালে চলে যাবে। তাহলে আমরা একটু এই ইলেকট্রনটাকে মুছে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে একটা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন কই গেছে? আর আরেকটা ইলেকট্রন কোথায় গেছে? এখন এইখানে চলে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই অবস্থায় থাকলে আমরা একটু খেয়াল করি যে ভাই এই অবস্থায় সেই শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? আমরা গুনি 1 2 3, তারপর এখানে কয়টা? 4টা। তার মানে সালফারের যোজনী 2ও হওয়া সম্ভব, আবার এখানে আমাদের কি 4ও হওয়া সম্ভব। আমরা নতুন করে একটা জিনিস আনছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম আমাদের এখানে হচ্ছে আমাদের কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে। এটা একটু আমরা ক্লিয়ার করি। এই যে আমাদের এখন কয়টা সিঙ্গেল ইলেকট্রন আছে? 1 2 3 4টা। তাহলে এখানে যোজনী কত হবে? এরপরে 4 হওয়া পসিবল। ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি। এখন দেখেন তো এই অবস্থায় আরো কি ফাঁকা অরবিটাল আছে কিনা? হ্যাঁ ভাই, এই যে এখানে আমাদের আরো 4টা ফাঁকা অরবিটাল আছে। ঠিক আছে, আরো কি ডাবল ইলেকট্রন আছে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এই যে একটা ডাবল ইলেকট্রন এখানে পড়ে আছে। তার মানে এই ইলেকট্রনটাকে এখন আমরা কই পাঠাই দিব? এখানে পাঠাই দিব। যদি পাঠাই দিই তখন দেখতে কেমন হবে? দেখতে হচ্ছে এরকম হবে। আমরা একটু দেখি, এই যে 3s এ এখন একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে 3s। তারপরে 3p এর মধ্যে 3টা ইলেকট্রন ছিল, 1 2 3, এটা হচ্ছে 3p। আর এখানে 3d এর ক্ষেত্রে 1 2 3 4 5,
তাহলে ইলেকট্রন এখানে, এই ইলেকট্রনটাকে এখানে লিখতেছি, আর নতুন করে একটা ইলেকট্রন আসছে এইখানে। এই অবস্থায় যদি আমরা একটু খেয়াল করি ভাই, যে সেই শক্তি স্তরে কয়টা আমাদের সিঙ্গেল ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6টা। তার মানে সালফারের যোজনী কত হওয়া পসিবল? সালফারের যোজনী হইতেছে 6 হওয়া পসিবল। তাহলে এখানে দিলাম 2 4 6, এই তিনটা জিনিস হওয়া পসিবল, এবং এটা আমাদের এক্সামের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা নতুন একটা স্লাইড নিই। সেটা হচ্ছে যে সালফারের যোজনী আমরা কত বলছি? সালফারের যোজনী হওয়া পসিবল 2। তাহলে যখন 2 হবে তখন সালফারের কয়টা বন্ধন? 2টা বন্ধন। তার মানে হইতেছে সালফার 2 জনের সাথে কানেক্ট হইতে পারবে। তাহলে আমি লিখলাম এখানে H2S, এটা হচ্ছে একটা উদাহরণ। এটা স্ট্রাকচার দেখতে কেমন হয়? সালফার এখানে আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এইখানে একটা হাইড্রোজেন আছে। আবার সালফারের যোজনী যখন 4 হবে, সালফারের যোজনী যখন কি হবে? 4 হবে, তার মানে সালফারের 4টা বন্ধন। তাহলে আমি যদি উদাহরণ দেখি, সালফার ডাই অক্সাইড। এখন সালফার ডাই অক্সাইডে কেমনে সালফারের যোজনী 4? সালফারের হাত হইতেছে 4টা, অক্সিজেনের জন্য কয়টা? 2টা। তাহলে আমি যদি বলি যে ভাই সালফারের সাথে আমি কি এরকম একটা অক্সিজেন দিতে পারবো? অ্যান্সার হচ্ছে না। কেন? অক্সিজেনের কি 2টা হাত লাগবে না? তাহলে এখানে আমরা দিব একটা ডাবল বন্ড। তাহলে সালফারের সাথে একটা অক্সিজেন কানেক্ট হয়েছে, এই অক্সিজেনের যোজনী কিন্তু ফিল আপ হয়ে গেছে 2। সালফারের যোজনী আমরা কত বলছি? 4। এটা কি এখনো ফিল আপ হয়েছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে এখানে আমরা আরো একটা অক্সিজেন দিয়ে দিই। এটাই হচ্ছে আমাদের কি? সালফার ডাই অক্সাইড। তাহলে সালফার ডাই অক্সাইডে সালফারের যোজনী কত হবে ভাইয়া? 4 হবে। আমরা আরো একটা উদাহরণ দেখি, যখন সালফারের যোজনী কত হয়? 6 হয়। যখন 6 হয় তখন হচ্ছে আমাদের উদাহরণ হচ্ছে সালফার ট্রাই অক্সাইড। সালফার ট্রাই অক্সাইড। তাহলে সালফারের যোজনী এখন 6, তার মানে কয়টা হাত? 6টা হাত। তাহলে এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা, এখানে দিলাম 2টা। দেখেন প্রত্যেকটা জায়গায় অক্সিজেনের কিন্তু 2টা করে হাত ফিল আপ হয়ে গেছে, তার মানে এটাও আমাদের কারেক্ট। তাহলে সালফারের যোজনী কত? 2 4 এবং 6। আপনাদের বাসায় SW থাকবে, আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে এইটা। হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমাদের ফসফরাসের যোজনী কত? যোজনী কত? এর আগে আমরা এটা দেখে আসছিলাম 3, কিন্তু 3 বাদেও আরেকটা জিনিস হবে। ঠিক আছে, সেটা এরকম পরিবর্তনশীল যোজনী হবে। পরিবর্তনশীল যোজনী কখন হবে? যখন হচ্ছে আমরা দেখব যে আমাদের শেষ শক্তি স্তরে কি আছে, শেষ শক্তি স্তরে ডাবল ইলেকট্রন আছে। আর একটা জিনিস হচ্ছে শেষ শক্তি স্তরে কি থাকতে হবে? এমটি বা খালি অরবিটাল থাকতে হবে। আচ্ছা, তারপরে আসি আমরা নেক্সট স্লাইডে। আমাদের বলছে সুপ্ত যোজনী। খুবই ইজি একটা কনসেপ্ট। সুপ্ত যোজনী কোনটা? সুপ্ত মানে কি? সুপ্ত মানে হচ্ছে কথাটার একদম খাঁটি বাংলা কথা যদি বলি, তাহলে সুপ্ত মানে হচ্ছে ঘুমন্ত। ঠিক আছে, মানে ঘুমন্ত যোজনী, জিনিসটা অনেকটা এরকম। তো এটা আসলে কি বুঝায় ভাই? এটা বুঝাই হইতেছে সুপ্ত যোজনী, এটা বুঝাই হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। লেখাগুলো বোঝা যাচ্ছে হোপফুলি? হ্যাঁ, আচ্ছা। সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। আমরা একটা উদাহরণ দেখি। যেমন ভাই সালফারের ক্ষেত্রে দেখি, একটু আগে সালফার যেহেতু দেখে আসছি, সালফারের সর্বোচ্চ যোজনী কত যেন দেখছি আমরা একটু আগে? সালফারের যোজনী কত কত হইতে পারে? 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। তাহলে সর্বোচ্চ যোজনী হইতেছে 6। আচ্ছা, এবার একটা উদাহরণ দেখি। সাপোজ এরকম এমসিকিউ আসতে পারে যে হতেছে আমাদের H2S যৌগে, এটা হচ্ছে আমাদের সালফাইড গ্যাস। হ্যাঁ, যৌগে সালফার এর সুপ্ত যোজনী কত? H2S দেখেন আমরা একটু আগে দেখে আসছিলাম, এই যে কোন স্লাইডে যেন, এই যে এই একটু আগে দেখে আসছে সালফারের যোজনী যখন 2 হয় তখন এটাকে আমরা কি বলতেছি? H2S উদাহরণ দিছিলাম। তাহলে এখানে সালফারের যোজনী কত? 2। তাহলে সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী হচ্ছে আমাদের সর্বোচ্চ যোজনী 6, আর এখানে উপস্থিত বা সক্রিয় যেটা এখানে আছে কত? 2। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তারপর আমরা আরো একটা উদাহরণ দেখি। এখানে ছোট্ট করে একটা উদাহরণ দেখি। সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড
এর সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কত? ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ যোজনী 2 হয়, ধাতু যেহেতু এটার একটাই যোজনী 2। আর এখানে উপস্থিত যোজনীয় কত আছে? ম্যাগনেসিয়ামের সাথে 2টা ক্লোরিন, তার মানে যোজনী 2। এটাই হচ্ছে আমাদের কি সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে এখানে 0। ঠিক আছে, খুব টাফ কিছু না। আমরা এরকম আরো কয়েকটা উদাহরণ বই থেকে বা টেস্ট পেপার থেকে আমরা একটু ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, তো আমাদের লেকচারটা আর বেশি বড় করতেছি না, আজকে এতটুকুই থাকবে। আমাদের এরপরের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নেক্সট লেকচারগুলোর মধ্যে চলে আসবে। হোপফুলি এতটুকু সবাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।